হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা গল্পটি। অপরিচিত গল্পের মূল বাণী, মর্মবাণী বা উপজীব্য বিষয় কি? যৌতুক প্রথার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ। অপরিচিতা মনস্তাপে ভেঙে পড়া এক ব্যক্তিত্বহীন যুবকের স্বীকারোক্তির গল্প এবং তার পাপস্খলনের অকপট কথামালা অপরিচিত গল্পের মূল বাণী, মর্মবাণী বা উপজীব্য বিষয়। তাহলে যৌতুক প্রথার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ আর অপরিচিতা মনস্তাপে ভেঙে পড়া এক ব্যক্তিত্বহীন যুবকের স্বীকারোক্তির গল্প, তার পাপস্খলনের অকপট কথামালা হচ্ছে অপরিচিত গল্পের মূল বাণী, মর্মবাণী বা উপজীব্য বিষয়। আর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল অবশ্যই লাগবে। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করে 7 মে 7 আগস্ট। মে মাসে জন্মগ্রহণ করেন, আগস্ট মাসে মৃত্যুবরণ করেন। আর 1861 সালে জন্মগ্রহণ করেন, 1941 সালে মৃত্যুবরণ করেন। এই গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে? গল্পটি সর্বশেষ গল্পগুচ্ছের 3য় খণ্ডে গ্রন্থভুক্ত হয়। গল্পগুচ্ছের 3য় খণ্ডে। বিষয়বস্তু: গল্পটিতে পুরুষতন্ত্রের অমানবিকতার স্ফুরণ যেমন ঘটেছে, তেমনি একই সঙ্গে পুরুষের ভাষ্যে নারীর প্রশস্তিও কৃতিত্ব হয়েছে। গল্পটিতে পুরুষতন্ত্রের অমানবিকতার স্ফুরণ যেমন ঘটেছে, তেমনি একই সঙ্গে পুরুষের ভাষ্যে নারীর প্রশস্তিও কৃতিত্ব হয়েছে। জন্মসাল 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ। জন্মস্থান কলকাতা, জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। মৃত্যু হচ্ছে 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ। 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাবসান ঘটে। তার পিতার নাম কি? পিতার নাম হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা সুন্দরী দেবী। পিতামহ হচ্ছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, আর স্ত্রী হচ্ছে মৃণালিনী দেবী। তার ছদ্মনাম ভানুসিংহ, ভাস্কর, এই দুটো বললেই হবে। ভানুসিংহ আর হচ্ছে ভাস্কর রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। তার প্রথম প্রকাশিত কবিতা হচ্ছে হিন্দু মেলার উপহার, 13 বছর বয়সে প্রকাশিত হয়। প্রথম রচিত কাব্য বনফুল, 15 বছর বয়সে। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে কবি কাহিনী। আর প্রথম প্রকাশিত উপন্যাস বউ ঠাকুরানীর হাট। প্রথম প্রকাশিত ছোট গল্প ভিখারিনী, 16 বছর বয়সে প্রকাশিত হয়। আর সর্বশেষ ছোট গল্প হচ্ছে মুসলমানের গল্প। আর এছাড়াও বিসিএস পরীক্ষায় যদি আসে তাহলে সর্বশেষ ছোট গল্প হচ্ছে ল্যাবরেটরি উত্তর 9। প্রথম প্রকাশিত নাটক হচ্ছে বাল্মীকি প্রতিভা। প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ আর হচ্ছে এখান থেকে দরকার, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিগ্রি লাভ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি লাভ করেন। তারপরে পরবর্তীতে যদি বলি, তাহলে এখান থেকে লাগবে হচ্ছে তিনি নোবেল পুরস্কার পান গীতাঞ্জলি এবং অন্যান্য কাব্যগ্রন্থের অনুদিত সং অফারিংস গ্রন্থের জন্য 1913 সালে। কত সালে নোবেল পুরস্কার পান? 1913 সালে। এশীয়দের মধ্যে তিনি প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। আর ব্রজবুলি ভাষায় রচনা করেন ভানুসিংহ ঠাকুরের পদাবলী। তার গুরুত্বপূর্ণ উপন্যাসের কথা যদি বলা হয় তাহলে বউ ঠাকুরানীর হাট, শেষের কবিতা, ঘরে বাইরে, গোড়া, চোখের বালি, নৌকাডুবি, যোগাযোগ, মালঞ্চ, চতুরঙ্গ। আর তার গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থের কথা যদি বলা হয়ে থাকে, কাব্যগ্রন্থ হচ্ছে কবি কাহিনী। তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ বনফুল, মাত্র 15 বছর বয়সে তিনি রচনা করেন বনফুল। গীতাঞ্জলি কাব্যগ্রন্থ, যার ইংরেজি অনুবাদের জন্য তিনি হচ্ছে নোবেল পুরস্কার পেয়ে থাকেন। ভানুসিংহ ঠাকুরের পদাবলী, খেয়া, পলাকা, পুণ্যশ্চ, সঞ্চয়িতা। তিনি অনেকগুলো কাব্যগ্রন্থ লিখেছেন, যে জন্মদিনে, চিত্রা, সোনার তরী,
কণিকা, মহুয়া, কণিকা, কথা ও কাহিনী, মানসী, কবিতা। আর তিনি যেসব নাটক লিখেছেন, যেগুলো আমাদের বই দেওয়া আছে: রাজা, বিসর্জন, ডাকঘর, চিত্রাঙ্গদা, রক্তকরবী। আর যদি তার গল্প গ্রন্থ মানে ছোট গল্পের কথা বলা হয়, তাহলে তিনি লিখেছেন গল্পগুচ্ছ। ভিখারিণী হচ্ছে তার প্রথম প্রকাশিত ছোট গল্প। দেনা পাওনা বাংলা সাহিত্যের সর্বপ্রথম সার্থক ছোট গল্প। আর রবীন্দ্রনাথের সর্বশেষ রচিত ছোট গল্প হচ্ছে ল্যাবরেটরি, যেটি বলা হয়েছিল যে তার সর্বশেষ রচিত গল্পটি কি। কোথাও কোথাও দেওয়া আছে মুসলমানির গল্প, আবার কোথাও দেওয়া আছে ল্যাবরেটরি, কিন্তু আমাদের বোর্ড বই অনুসারে উত্তর হবে মুসলমানির গল্প। তারপর তোমরা চাইলে মনে রাখতে পারো যে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ কতটি। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ হচ্ছে 56টি, উপন্যাস 12টি, তারপর আসছে পাঠ পরিচিতি। অপরিচিতা গল্পে অপরিচিত বিশেষণের আড়ালে যে বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী নারীর কাহিনী বর্ণিত হয়েছে তার নাম কল্যাণী। অপরিচিত গল্পে হচ্ছে কল্যাণী আর অনুপমের কথা লেখা আছে, তারা প্রধান ক্যারেক্টার এই গল্পের। অমানবিক যৌতুক প্রথার নির্মম বলি হয়েছে এমন নারীদের গল্প ইতপূর্বে রচনা করেছিলেন রবীন্দ্রনাথ, কিন্তু এই গল্পে প্রথম যৌতুক প্রথার বিরুদ্ধে নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধের কথা শোনালেন তিনি। এই গল্পে পিতা শম্ভুনাথ সেন এবং কন্যা কল্যাণীর স্বতন্ত্র শিক্ষা ও আচরণে সমাজে গেড়ে বসা ঘৃণ্য যৌতুক প্রথা প্রতিরোধের সম্মুখীন হয়েছে। পিতার বলিষ্ঠ প্রতিরোধ এবং কন্যা কল্যাণীর দেশচেতনায় ঋদ্ধ ব্যক্তিত্বের জাগরণ ও তার অভিব্যক্তিতে গল্পটি সার্থক। তাহলে গল্পটি সার্থক হয়েছে কিসে? পিতার বলিষ্ঠ প্রতিরোধ আর কন্যা কল্যাণীর দেশ চেতনায় ঋদ্ধ ব্যক্তিত্বের জাগরণ গল্পটিকে সার্থক করেছে। অপরিচিত গল্পটি উত্তম পুরুষের জবানিতে লেখা হয়েছে। গল্পের কথক অনুপম 20 শতকের দ্বিতীয় দশকের যুদ্ধ সংলগ্ন সময়ের সেই বাঙালি যুবক, যে বিশ্ববিদ্যালয়ের উচ্চতর উপাধি অর্জন করেও ব্যক্তিতরহিত, পরিবারতন্ত্রের কাছে অসহায় পুতুল মাত্র। তাকে দেখলে আজও মনে হয় সে মায়ের কোলসংলগ্ন শিশু মাত্র। তারই বিয়ে উপলক্ষে যৌতুক নিয়ে নারীর চরম অবমাননাকালে শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদানে অসম্মতি গল্পটি শীর্ষ মুহূর্ত। অনুপম নিজের গল্প বলতে গিয়ে ব্যঙ্গার্থে জানিয়ে দিয়েছে সেই অঘটন সংগঠনের কথাটি। যেমন সে নিজেকে তুলনা করেছে শিমুল ফুল ও মাকাল ফলের সাথে। শিমুল ফুল, মাকাল ফল এগুলো দেখতে বাহিরে সুন্দর হলেও এদের তেমন কোনো গুণ নেই। বিয়ের লগ্ন যখন প্রস্তুত, তখন কন্যার লগ্নভ্রষ্ট হওয়ার লৌকিকতাকে অগ্রাহ্য করে শম্ভুনাথ সেনের নির্বিকার অথচ বলিষ্ঠ প্রত্যাখ্যান নতুন এক সময়ের আশু আবির্ভাবকেই সংকেতবহ করে তুলেছে। কর্মীর ভূমিকায় বলিষ্ঠ ব্যক্তিত্বের জাগরণের মধ্য দিয়ে গল্পের শেষাংশে কল্যাণীর
শুচিশুভ্র আত্মপ্রকাশ, ভবিষ্যতের নতুন নারী আগমনের ইঙ্গিতে পরিসমাপ্ত। অপরিচিতা মনস্তাপে ভেঙে পড়া এক ব্যক্তিত্বহীন যুবকের স্বীকারোক্তির গল্প, তার পাপস্খলনের অকপট কথামালা। অনুপমের আত্মবিবৃতির সূত্র ধরেই গল্পের নারী কল্যাণী অসামান্য হয়ে উঠেছে। গল্পটিতে পুরুষতন্ত্রের অমানবিকতার স্ফুরণ যেমন ঘটেছে, তেমনি একই সঙ্গে পুরুষের ভাষ্যে নারীর প্রশস্তিও কৃতিত্ব হয়েছে। তো এখন যদি অপরিচিত গল্পের চরিত্রগুলো বিশ্লেষণ করা হয়, যেমন অপরিচিতা গল্পের চরিত্র একজন অনুপম। অপরিচিতা গল্পের কথক হচ্ছে অনুপম। বিয়ের সময় তার বয়স 23 বছর, বর্তমান তার বয়স 27 বছর। অপরিচিতা গল্পের প্রধান চরিত্র। নিজের নিষ্ফল জীবন বোঝাতে অনুপম ব্যবহার করেছে ফলের মতো গুটি উপমাটি। অনুপমের বিবাহযাত্রার পাথেও ছিল মত্ত হস্তি, মানে অনেক বড় হাতি। অনুপমের পিতা প্রচুর টাকা রোজগার করেছিল ওকালতি করে, অর্থাৎ অনুপমের বাবা ছিল একজন উকিল। তিনি অনেক টাকা ইনকাম করেছেন, কিন্তু তার যে অবকাশ, আমরা যেরকম বিশ্রাম নেই, কোথাও বেড়াতে যাই, কিন্তু তার সেরকম দেখা যায়নি। তার প্রথম অবকাশই হচ্ছে তার মৃত্যু। চিরকাল গলার স্বর আমার কাছে বড় সত্য, এটা অনুপমের উক্তি। এই উক্তিটা মনে রাখতে হবে। চিরকাল গলার স্বর আমার কাছে বড় সত্য। গল্প লেখাকালীন অনুপমের বয়স ছিল 27 বছর, আর বিবাহকালীন বয়স ছিল 23 বছর। ট্রেনে কল্যাণীর সাথে দেখাকালীন অনুপমের বয়স ছিল 24-25 বছর, আর ট্রেনে অনুপমের সাথে দেখাকালীন কল্যাণীর বয়স ছিল 16-17 বছর। মামার বয়স গল্প লেখার সময় ছিল 33 বছর, আর অনুপমের বিবাহকালীন বয়স ছিল 29 বছর। আমরা জানি যে অনুপমের মামা তার চেয়ে বছর 6 বড় ছিল, এটি অপরিচিতা গল্পে দেওয়া আছে। অনুপমের জীবনটা বড় নয় দৈর্ঘ্যের হিসেবে না গুণের হিসেবে। গল্পে দেওয়া আছে আমার জীবনটা না বড় দৈর্ঘ্যের হিসেবে না বড় গুণের হিসেবে। অনুপমের পিতা এককালে গরিব ছিলেন। অনুপমের বাবা প্রচুর টাকা রোজগার করে ওকালতি করে। অনুপমের মাও ছিলেন গরিব ঘরের মেয়ে। অনুপমকে দেখলে মনে হবে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। অনুপমের আসল অভিভাবক ছিল তার মামা। মামা অনুপম থেকে 6 বছরের বড়। অনুপম তামাকটুকু পর্যন্ত খায় না, নিতান্ত ভালো মানুষ। পৃথিবীতে অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট হচ্ছে তার মামা। অনুপমরা কোথায় থাকে? অনুপমরা কলকাতায় থাকে। অনুপম MA পাশ করেছে। অনুপম বিবাহ বাড়িতে উঠিল বর্বর কোলাহলের মত্ত হস্তি দ্বারা সঙ্গীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করে। অনুপমের কল্পনায় কল্যাণীর কপালে চন্দন আঁকা, গায়ে লাল শাড়ি, মুখে লজ্জার রক্তিমা। অনুপম অস্থির করিয়া তুলিত বিনুদাদাকে। অপমানের রং হচ্ছে কালো। কল্যাণীর প্রতি অনুপমের প্রেমের রূপ চোখের জলের মতো শুভ্র, মানে চোখের জলের মতো। অনুপম মাকে লইয়া চলিয়াছিল তীর্থে। অনুপমের টিকিট ফার্স্ট ক্লাসের। অনুপম কি স্টেশনে পড়িয়া রইল? অনুপমের কি স্টেশনে পড়িয়া রইল, মানে অনুপমের কোন জিনিসটা স্টেশনে ছাড়া পড়েছে? ক্যামেরা। অনুপমের হাতে একখানা বই। তারপর কল্যাণী চরিত্রটাকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে হচ্ছে কল্যাণীর গতি সহজ, সৌন্দর্যে সুচিতা অপূর্ব, দীপ্তি হচ্ছে তার নির্মল। আর বিয়ের সময় তার বয়স ছিল 15 বছর, আর বর্তমানে তার বয়স 19 বছর, মানে 4 বছর পরে। তার কণ্ঠস্বরকে অনুপম তুলনা করেছে গানের সঙ্গে। বিবাহকালীন কল্যাণীর বয়স ছিল 15 বছর,
গল্প লেখাকালীন বয়স ছিল 19 বছর। কল্যাণীরা নতুনভাবে বসবাস শুরু করে পশ্চিমে গিয়ে। কল্যাণীর বাবা সবুর করিতেছেন, কল্যাণীর বয়স সবুর করিতেছে না। তার এখানে বিয়ের কথা বলা হয়েছিল যে কল্যাণীর বাবা তার জন্য যোগ্য পাত্র খুঁজছিল। একদিকে তো বরের হাট মহার্ঘ ছিল, তার উপর ধনুক ভাঙাপন। এই জন্য গল্প কথক বলেছেন কল্যাণীর বাবা সবুর করিতেছেন, কল্যাণীর বয়স সবুর করিতেছে না। কল্যাণীকে দেখানো হয়েছিল অনুপমের ফটোগ্রাফিতে। কল্যাণীরা ছিল সেকেন্ড ক্লাসের গাড়িতে। কুলিদের হাত থেকে বিছানাপত্র টানিয়া লইল কল্যাণী। কল্যাণীর গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যে সুচিতা অপূর্ব। দেহের কোথাও কোনো জরিমা নাই। কল্যাণীর সাথে কয়টি ছোট ছোট মেয়ে ছিল? 2-3টি ছোট ছোট মেয়ে ছিল। কল্যাণীর কাছে কতগুলো ছবিওয়ালা ছেলেদের বই। মেয়েরা কল্যাণীর মুখের গল্পটি শুনেছিল 20-25 বার। কল্যাণীর খাবারওয়ালাকে ডাকিয়া খানিকটা চানামুট কিনিয়া লইল। কল্যাণী চানামুট খাইতেছিল লোভীর মতো। কল্যাণী কোন স্টেশনে নামিল? কানপুরে। কল্যাণীর বাবা শম্ভুনাথ ডাক্তার। শম্ভুনাথ ডাক্তার কানপুরে। কল্যাণীর মাতৃআজ্ঞা মানে কি? মাতৃভূমি। পরবর্তীতে কল্যাণী মেয়েদের শিক্ষায় ব্রতী হয়। অনুপমের মামা। অনুপমের আসল অভিভাবক হচ্ছে তার মামা। মামার অস্থি মজ্জায় জড়িত ছিল টাকার প্রতি আসক্তি। অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট হচ্ছে তার মামা। মামা সমস্ত সংসারটাকে শুষিয়া লইয়েছিল ফুলগুড় বালির মতো। ফুলগুড় বালি বলতে এখানে অন্তঃসলীলা নদীকে বোঝানো হয়েছে, যার উপরে রয়েছে বালুর আস্তরণ আর ভেতরে প্রবাহিত হয় হচ্ছে পানি। আর বালুকে যদি সরানো হয় তাহলে পানি দেখা যায়। কাকে না খুললে এক গণ্ডুসও রস পাইবার জো নাই মামাকে। মামার পছন্দ নয় ধনির কন্যা। ধনির কন্যা মামার পছন্দ নয়, কারণ ধনির কন্যা যদি বাসাতে আসে তাহলে সে নিজের দম্ভকে দেখাবে যে সে ধনীর পরিবার থেকে এসেছে। কিন্তু গরিবের কন্যা যদি তাদের ঘরে আসে তাহলে সে মাথা পেতে তাদের কথা শুনবে। এর জন্য মামার গরিব কন্যা পছন্দ। টাকার প্রতি আসক্তি মামার অস্থিমজ্জায় জড়িত। মামা বেহাই চান যার টাকা নাই, অথচ টাকা দিতে কসুর করবে না। অর্থাৎ মামা যেহেতু অনেক লোভী ছিল, সে এমন বেহাই চাচ্ছিল যে টাকা নাই যেহেতু, তাহলে সে মাথা নিচু করে তাদের সব কথা শুনবে, কিন্তু টাকা দিতে কসুর করিবে না। মামার কাছে কলকাতার বাহিরটা ছিল আন্দামান দ্বীপের মতো। বিশেষ কাজে মামা একদিন গিয়েছিল কোন্নগর। বলতে কলকাতার বাইরে যে মামা গিয়েছিল সেটা খুব কাছে, কোন্নগর পর্যন্তই গিয়েছিল, এর বেশি দূরে মামা যায়নি। মামার মনু হলে তার সংহিতায় হাবড়ার পুল পার হওয়া একবারে নিষেধ করতেন। মামা বসে তক্ত বসে, শেখরা বসা মেঝেতে। মানে অনুপমের মামা যখন তার অনুপমের ভাবি শ্বশুরকে বলল, ভাবি অর্থাৎ হবু শ্বশুরকে বলল যে হচ্ছে সে ঠকতে চায় না, সে গহনা পর্যবেক্ষণ করার জন্য বা গহনা পরিমাপ করার জন্য শেখরা নিয়ে এসেছে। তো তখন ওই টাইমে যখন শেখরা গহনা পরখ করে তখন মামা বসেছিল তক্তপোষে আর শেখরা হচ্ছে মেঝেতে বসেছিল। মামা গহনার ফর্দ টুকিলেন নোট বইয়ে। মামার নিষেধ, মায়ের আজ্ঞা ঠেলিয়া অনুপম কানপুরে আসে। মামা নিজেকে অসামান্য চতুর বলিয়াই অভিমান করে থাকেন। এরপর যদি শম্ভুনাথ সেনের কথা বলা হয়, শম্ভুনাথ সেন পেশায় ছিলেন একজন ডাক্তার। শম্ভুনাথ বাবুর বন্ধু পেশায় ছিল উকিল। শম্ভুনাথ সেন কল্যাণীর বাবা। পশ্চিমে গিয়ে বাস করেছেন বংশমর্যাদা রক্ষায়। লোকটা নিতান্ত নির্জীব, একেবারে তেজ নাই। উক্তিটি শম্ভুনাথ বাবু সম্পর্কে। অর্থাৎ শম্ভুনাথ বাবুর যদি কথা বলা হয় যে সে লোকটা কেমন,
তাহলে লোকটা হচ্ছে নিতান্ত নির্জীব, একেবারে তেজ নাই। ঠাট্টার সম্পর্কটা স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, উক্তিটি শম্ভুনাথ বাবুর। শম্ভুনাথ বাবু এই কথাটা বলেছিল যে হচ্ছে শম্ভুনাথ বাবু অনুপমের বিয়ের না করাই তার বরযাত্রীদের সবাইকে খাইয়ে দিয়েছিল। খাইয়ে দেওয়ার পর হচ্ছে তাদেরকে গাড়ি ডেকে দিতে চেয়েছিল। তখন অনুপমের মামা শম্ভুনাথ সেনকে বলছিল, আপনি ঠাট্টা করছেন নাকি? তখন শম্ভুনাথ বাবু বলে, ঠাট্টার সম্পর্কটা স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। শম্ভুনাথ হচ্ছে কল্যাণীর বাবা। শম্ভুনাথ বিশ্বাস করেন হরিশকে। সে হরিশকে এমন বিশ্বাস করে যে তার মেয়ের বিয়ে, কল্যাণী তার একমাত্র কন্যা, তার বিয়ে দিবে। হরিশের কথা শুনেছে যে অনুপম একজন ভালো ছেলে, তো হরিশের কথা মতো বিয়ের 3 দিন পূর্বে সে অনুপমকে আশীর্বাদ করতে চায়। শম্ভুনাথ অনুপমকে দেখেন বিবাহের 3 দিন পূর্বে। শম্ভুনাথের বয়স 40-এর এপার বা ওপারে, চুলটা হচ্ছে তার কাঁচা, গোফে পাক ধরিতে আরম্ভ করিয়াছে। সে বড়ই চুপচাপ, নিতান্ত নির্জীব, তেজ নাই। তার ব্যবহার নেহাত ঠান্ডা, বিনয় অজস্র নয়, মুখে কথা নেই। বর পক্ষকে অভিষিক্ত করেছিলেন শম্ভুনাথ সেনের একজন উকিল বন্ধু। তো তার গড়ন, কোমরে চাদর বাঁধা, গলা ভাঙ্গা, মাথায় টাক পরা, গায়ের রং মিষ্কালো, শরীর বিপুল। সে হচ্ছে শম্ভুনাথ সেনের বন্ধু। শম্ভুনাথ গহনা আনিলেন গামছায় বাঁধিয়া। তারপর যদি হরিশ এর চরিত্র বর্ণনা করা হয়, তাহলে অনুপমের বিয়ের পাত্রী ঠিক করে তার বন্ধু হরিশ। হরিশ কোথায় কাজ করে? হরিশ কানপুরে কাজ করে। আসর জমাতে অদ্বিতীয় হরিশ, হরিশ থাকে কানপুরে। হরিশ মানুষটা রসিক, আর আসর জমাতে অদ্বিতীয়। তারপর যদি বিনুদার কথা বলা হয়, বিনুদাকে ছিলেন অনুপমের পিস্তুত ভাই। কন্যাকে আশীর্বাদ করতে যায় বিনুদা। বিনুদার ভাষা অত্যন্ত আট। বিনুদা বলেছিল কল্যাণীকে বিনুদা দেখতে গিয়েছিল কানপুরে। তো তখন বিনুদা কল্যাণীকে দেখে এসে বলে তা অনুপমকে যে মন্দ নয় হে, খাঁটি সোনা বটে। বিনুদা হচ্ছে অনুপমের পিস্তুত ভাই, অর্থাৎ তার পিসি, অর্থাৎ তার পিতার বোনের ছেলে। কন্যা আশীর্বাদে পাঠানো হয়েছিল বিনুদাদাকে। বিনুদাদার ভাষাটা অত্যন্ত আট। অন্যরা যেখানে চমৎকার বলেন, সেখানে বিনুদা বলে চলনসই। অনুপম মানুষ হয়েছে তার মার হাতে। অপরিচিত গল্পে যেসব উপকরণের কথা বলা হয়েছে, তামাক, গুড়গুড়ি আর হুকা। ব্যক্তি বলা হয়েছে, এখানে ব্যক্তি বলতে হচ্ছে হিন্দুদের দেবদেবীদের কথা বলা হয়েছে আর কি, যেমন গণেশ, অন্নপূর্ণা। অন্নপূর্ণার ছেলে হচ্ছে বড় ছেলে গণেশ, আর ছোট ছেলে হচ্ছে কার্তিক। গণেশকে গজানন বলা হয়েছে। সরস্বতী আর লক্ষ্মী। ফুল, শিমুল ফুল। শিমুল ফুলের সাথে অনুপমকে তুলনা করা হয়েছিল। শিমুল ফুল দেখতে সুন্দর, বাট তেমন কোনো গুণ নেই। বকুল, পদ্ম, রজনীগন্ধা। রং, রং হচ্ছে কি রঙের উল্লেখ করা হয়েছে? কালো, লাল, সবুজ। যেমন অপমানের রং কালো, লজ্জাতে লাল হয়। প্রাণী বলা হয়েছে ভ্রমর, প্রজাপতি, হস্তি। হস্তি মানে হচ্ছে হাতি। হাতিতে চড়ে, মত্ত একটা হাতিতে চড়ে অনুপম গিয়েছিল তার বিয়েতে কল্যাণীদের ওখানে। সাপ, রাজহাঁস। ঋতু হচ্ছে বসন্ত ঋতুর কথা বলা হয়েছে। অপরিচিতা সাধুরীতির গদ্য। পণ্ডিত মশাই অনুপমকে বিদ্রূপ করতে শিমুল ফুল আর মাকাল ফলের সাথে তুলনা করতেন। শিমুল ফুল আর মাকাল ফল দেখতে সুন্দর হলেও এদের কোনো তেমন গুণ নেই। থাকিবার মধ্যে ভিতরে আছেন মা, বাহিরে আছেন মামা। বলতে এখানে অনুপমের কথা বলা হয়েছে। আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস, তরুর মর্মে গোপন কথা। এককালে ইহাদের বলতে কল্যাণীদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল, অর্থাৎ তারা অনেক ধনী ছিল।
বরের হাট মহার্ঘ আর ধনুক ভাঙা পণ। প্রজাপতির সঙ্গে বিরোধ নেই পঞ্চস্বরের, অর্থাৎ এখানে অনুপম তার নিজের কথা বলেছিল যে তার যখন বিয়ে করার ইচ্ছে হয় বা তার পড়াশোনা শেষ হয়, সে এমএ পাশ করিয়াছে, বিয়ের বয়সও হইয়াছে, তখন তার সে বিয়ে করতে চায়। এমন সময় তার বন্ধু হরিশ আছে, তার সাথে দেখা করতে। হরিশ এসে বলে মেয়ে যদি বলে একটা খাঁচা মেয়ে আছে। তো তখন সে কল্যাণীর কথা বলে। অনুপম বলে আমাকে বলে তো হবে না, আমার মামাকে বলতে হবে, কারণ আমার মামাই আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট। এজন্য হরিশ সে গল্প জমাতে অদ্বিতীয়। মামার সাথেও তার ভালো সম্পর্ক রয়েছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তার মামার সাথে। সে তার মামাকে গিয়ে বলে বিয়ের কথা, যে একটা মেয়ে আছে ভালো, কানপুরে থাকে। তো তখন অনুপম শম্ভুনাথ সেনের সাথে কথা বলার জন্য তারা এদিকে আসে অবশ্য, কারণ অনুপমের মামা তো কলকাতা থেকে বাইরে যেতে চায় না। সে কোন সুযোগ একবার কন্যাগর পর্যন্ত গিয়েছিল, আর যেতে চায় না। প্রজাপতি বলতে এখানে বিবাহের দেবতাকে বোঝানো হয়েছে, আর পঞ্চস্বর হচ্ছে প্রেমের দেবতা বা মদন দেব। উকিল বন্ধু নেহাত ভালো মানুষ ধরনের, ভিতরে বেশ একটু জোর আছে। বেহাই সম্প্রদায়ের কি থাকা দোষের, বেহাই সম্প্রদায়ের তেজ থাকা দোষ, এটা হচ্ছে অনুপমের কথা অনুসারে, অনুপম না, অনুপমের মামার কথা অনুসারে, যে বেহাই সম্প্রদায়ের আর যাই থাকুক তেজ থাকাটা দোষের, কারণ বেহাই সম্প্রদায় এসে আমাদের নিজেদের উপর মাতব্বরি করবে, তা আমরা মেনে নেব না, এরকম ধারণা হচ্ছে অনুপমের মামার। বর্তমানে এসব আর দেখা যায় না, বা তৎকালীন সমাজে এসব অনেক ছিল। সে সময় কন্যার হাজব্যান্ড মানে ছেলেপক্ষকে অনেক সম্মান জানানো হতো, তাদেরকে হুজুর হুজুর করার মতো এরকম করা হতো। বর্তমানে সব কিছু স্বাভাবিক আছে। এই স্থূল অংশটাও বিবাহের একটা প্রধান অংশ। স্থূল অংশ বলতে বোঝানো হয়েছে এখানে যৌতুক। আশ্চর্য পাকা লোক বলিয়া মামা আমাদের সমস্ত সংসারের প্রধান গর্বের সামগ্রী। বাহক বরযাত্রী, এ তো গেল যে তাহার আদমশুমারি করিতে হইলে কেরানি রাখতে হবে। অর্থাৎ তারা বরযাত্রী এত বেশি মানুষ নিয়ে গেছিল যে সেটার আদমশুমারি করতে কেরানি রাখতে হবে। আংটিতে হাড়িতে জরি জহরাতে অনুপমের শরীর যেন গহনার দোকান হয়েছিল। গহনা সকল ছিল পিতামহীদের আমলের। এখানে অনুপমের গহনার কথা বলা হয়নি, এখানে কল্যাণীর গহনার কথা বলেছিল। কল্যাণী যেসব গহনা পরেছিল সব তার পিতামহীদের আমলের ছিল। আর কারুকাজ হাল ফ্যাশনের নয়, মানে বর্তমানে যে আমরা যে বলি ট্রেন্ডিং আছে এরকম ট্রেন্ড কোনো গহনা নয়, তার পিতামহীদের আমলের গহনা। গহনা ছিল অনেক মোটা আর অনেক ভারী। বালা কেমন ছিল? মকরমুখ। মকরমুখ বলতে এখানে কুমিরের মাথার মতো বলা হয়েছে, কুমির ঘুরিয়াল এরকম টাইপস। মূর্তিমতী মাতৃ আজ্ঞা স্বরূপে মামা উপস্থিত ছিল। কলি আসিল 4 পোয়া পুরোপুরি হইয়া। গল্পে কোন দেশের নাম উল্লেখ করা আছে? আমাদের দেশের নাম উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের। কালো রঙের স্রোত বলতে অপমানের জ্বালাকে বোঝানো হয়েছে। আর মন সেদিনের বিবাহ সভার দেয়ালটার বাহিরে ভূতের মতো নিঃশ্বাস ফেলিয়া বেড়াইতে লাগিল। এখানে অবশ্যই অনুপমের মনের কথা বলা হয়েছে। অনুপম ধারণা করে যে তার ছবি কল্যাণী লুকিয়ে রেখেছে। তো এখানে বলছে ছবি লুকানো বাক্সে, দরজা বন্ধ, সময় নিরালা দুপুর। অর্থাৎ অনুপম কল্পনা করছে কোনো এক নিরালা দুপুরে দরজা বন্ধ করে একটা বাক্সে লুকানো আছে অনুপমের ছবি, সেই ছবি দেখছে কল্যাণী। ছবির উপর এলো চুল, ছবি লুকাইয়া ফেলে সুগন্ধি আঁচলে। যখন হঠাৎ করে কল্যাণীকে তার বাবা ডাকতেই তখন সে লুকাইয়া ফেলে সুগন্ধি আঁচলে। আর অনুপম মনে করে যে কল্যাণী যখন তার ছবি দেখছিল তার এলো চুলগুলো তার ছবির উপর এসে পড়ছিল। আলোর নিচে সবুজ পর্দা টানা। বাঙালি মেয়ের গলায় বাংলা কথা মধুর। গাড়ি চলিল লোহার মৃদঙ্গে তাল তুলিতে তুলিতে। ভ্রমণে বাহির হইয়াছেন ফৌজের বড় জেনারেল। সুধাকণ্ঠে সোনার কাঠিতে সকল কথা যে শোনা হইয়া ওঠে। গাড়ির 2 বেঞ্চের শিয়রের কাছে 2খানা টিকিট লটকাইয়া দিয়েছিলেন রেলওয়ে কর্মচারী।
ইংরেজ স্টেশন মাস্টারকে ডাকিয়া আনিল রেলওয়ে কর্মচারী। কুলি কুলি ডাক ছাড়িল অনুপম। যদি কোশ্চিন আসে যে কুলি কুলি ডাককে ছাড়ে অনুপম। গাড়ি ছাড়ার সময় অতীত হইলেও আর একটা গাড়ি জুড়িয়া তবে ট্রেন ছাড়িল। অপরিচিত রচনা যদি গুরুত্বপূর্ণ উদ্ধৃতি নিয়ে কথা বলা হয় তাহলে হচ্ছে, ওহে মেয়ে যদি বলো একটা খাসা মেয়ে আছে। উক্তিটি হরিশ করেছিল। সে অনুপমকে বলছিল যে তুমি বিয়ে করতে চাও তো একটা ভালো মেয়ে আছে। খাসা বলতে এখানে ভালো বোঝানো হচ্ছে। আর বিনু দাদা যখন কল্যাণীকে দেখে এসেছিল কানপুর থেকে, দেখে এসে অনুপমকে বলে, মন্দ নয় হে খাঁটি সোনা বটে। আমরা যেখানে চমৎকার বলি বিনু দাদা সেখানে বলে চলৎসই। তার ভাষা হচ্ছে ৮। তোমার মামা বলিতেছেন বিবাহের কাজ শুরু হইবার আগে তিনি কন্যার সমস্ত গহনা পরখ করিয়া দেখিবেন। ইহাতে তুমি কি বলো? এ কথা শম্ভুনাথ বাবু বলছিল। এ কথা শম্ভুনাথ বাবু অনুপমকে বলছিল। সেই কথা তবে ঠিক, উনি যা বলিবেন তাই হইবে। এই সম্বন্ধে তোমার কিছু বলিবার নাই। এ কথাও শম্ভুনাথ বাবু বলছিল অনুপমকেই, যে তার মামা বলছিল যে সে আবার কি, মানে অনুপম কি বলবে, যা বলবো আমিই বলবো, মানে আমার কথাতেই অনুপম চলবে। এখানে অনুপমের ব্যক্তিত্বহীনতা প্রকাশ পেয়েছে। তো এখানে শম্ভুনাথ বাবু তখন তাকে আবার জিজ্ঞেস করে, সেই কথা তবে ঠিক, উনি যা বলিবেন তাই হইবে, এই সম্বন্ধে তোমার কিছুই বলিবার নেই? তখন এ কথা শম্ভুনাথ বাবু অনুপমকে বলে, আর অনুপমও কিছুই বলে না। আচ্ছা তবে বসো, মেয়ের গা হইতে সমস্ত গহনা খুলিয়া আনিতেছি। উক্তিটি শম্ভুনাথ বাবুর। তখন শম্ভুনাথ বাবু অনুপমকে বলে, যেহেতু অনুপম কিছু বলল না, অর্থাৎ তার সম্মতি রয়েছে, সম্মতি সে নিজ মুখে প্রকাশ না করলেও সে কিছু না বলার কারণে সেটা সম্মতির কাতারেই পড়ে যায়। তখন শম্ভুনাথ বাবু অনুপমকে বলে, আচ্ছা তবে বসো, মেয়ের গা হইতে সমস্ত গহনা খুলিয়া আনিতেছি। অনুপম এখানে কি করিবে? ও সভায় গিয়া বসু। উক্তিটি অনুপমের মামার। তখন শম্ভুনাথ বাবু আবার বলে, না সভায় নয়, এখানেই বসিতে হইবে। এ আর দেখিবে কি, এ আর দেখিব কি, ইহাতে খাদ নাই। এমন সোনা এখনকার দিনে ব্যবহারই হয় না। এটা হচ্ছে শেকরার উক্তি। আর শম্ভুনাথ বাবু বলে, এইটা একবার পরখ করিয়া দেখো। শম্ভুনাথ বাবুর আর একটা উক্তি হচ্ছে, এটি আপনারাই রাখেন। এটা ইয়াররিংয়ের কথা বলা হয়েছিল। মামা, অনুপমের মামা হচ্ছে যখন আশীর্বাদ করতে এসেছিল তখন একজোড়া ইয়াররিং দিয়েছিল। আর সে ইয়াররিং হচ্ছে ছিল বিদেশি মাল, সেখানে খাদের পরিমাণই বেশি ছিল। তারপর শম্ভুনাথ বাবু বলে, না এখন সবাই বসিতে হইবে না, চলুন আগে আপনাদের খাওয়াইয়া দিই। আর যখন শম্ভুনাথ বাবু সবাইকে খাওয়াই দিয়েছে, তা এখন বিদায় দিতে চায়, তখন অনুপমের মামা বলে, সে কি কথা, লগ্ন? শম্ভুনাথ বাবু বলে, সেজন্য কিছু ভাববেন না, এখন উঠুন। আবার একটা শম্ভুনাথ বাবুর উক্তি, তুমি কি বলো, বসিয়ে যাইতে দোষ আছে কিছু? দোষ কিছু আছে। অনুপমের মামা বলে আবার, তা সবাই চলুন, আমরা তো প্রস্তুত আছি, তবে আপনাদের গাড়ি বলিয়া দেই। এই কথা শম্ভুনাথ বাবু বলে। ঠাট্টার তো আপনিই করিয়া সারিয়াছেন, ঠাট্টার সম্পর্কটা স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। উক্তিটি শম্ভুনাথ বাবুর। আবার শম্ভুনাথ বাবুর কথা হচ্ছে, আমার কন্যার গহনা আমি চুরি করিব, এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। দেখি মেয়ের বিয়ে দেন কেমন করিয়া। এটা বরপক্ষের লোকরা বলে, দেখি মেয়ের বিয়ে দেন কেমন করিয়া। বিবাহ হইল না, অথচ আমাদের ফাঁকি দিয়া খাওয়াইয়া দিল। পাকযন্ত্রটাকে সমস্ত অন্নশুদ্ধ সেখানে টান মারিয়া ফেলিয়া দিয়া আসিতে পারিলে তবে আফসোসটা মিটিত। উক্তিটি বরপক্ষের লোকদের।
অনুপম ভাবেন যে কল্যাণীর বাবা কল্যাণীর উদাসীন ভাব দেখে মেয়েকে বলে, মা তোর কি হয়ে আছে বল আমাকে। বেশ তো, আর একবার বিবাহের আসর দলবল লইয়া সভা ছাড়িয়া চলিয়া এসো। উক্তিটি অনুপমের মনের মধ্যে যে কালো ধারাটি বহিয়েছে সেটি ফোঁস করিয়া উঠাইয়া বলে, যেমন করিয়া আমি একদিন দময়ন্তীর একবার সুখের খবরটা দিয়ে আসিগে। কল্যাণীর সম্পর্কে অনুপমের কাছে সেই শুভ্র স্রোতের উক্তি। শিগগির চলে আয়, এই গাড়িতে জায়গা আছে, উক্তিটি কল্যাণীর, যা অনুপম প্রথমে ট্রেনে শোনে। অনুপম ট্রেনে একটা শব্দ শুনতে পায়, কল্যাণীর শব্দ, মেয়ের শব্দ, তার মনে বিয়ের উৎকণ্ঠা। শিগগির চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। কল্যাণী যখন এই কথাটা বলে তখন এই কথাটা অনুপমের কানে আসে। কল্যাণীর উক্তি সম্পর্কে অনুপমের ভাবনা, গাড়িতে জায়গা আছে, জায়গা আছে। কল্যাণীর উক্তি সম্পর্কে অনুপমের ভাবনা, এই গাড়ির 2 বেঞ্চ আগে হইতে 2 সাহেব রিজার্ভ করিয়াছে, আপনাদিগকে অন্য গাড়িতে যাইতে হবে। উক্তিটি অনুপমকে উদ্দেশ্য করে দেশি রেলওয়ে কর্মচারীর। না, আমরা গাড়ি ছাড়িব না, উক্তিটি রেলওয়ে কর্মচারীকে বলে কল্যাণী। কারণ এই টাইমে অনুপম কোনো জবাব দেয়নি। অনুপম তো যাওয়ার জন্য তৈরি হয়েছিল, সে কুলি কুলি বলে কুলিকে ডাকছিল, কিন্তু সেইখানে কল্যাণী তার সাহসিকতার পরিচয় দেয় যে তারা টিকিট নিয়েছে, তাদের জায়গা, তারা গাড়ি ছাড়বে না। আমি দুঃখিত, কিন্তু উক্তিটি ইংরেজ স্টেশন মাস্টারের। না, আপনি যাইতে পারিবেন না, যেমন আছে বসিয়া থাকুন, অনুপমকে কল্যাণী বলছে। এই গাড়ি আগে হইতে রিজার্ভ করা, এই কথা মিথ্যা, ইংরেজ স্টেশন মাস্টারকে কল্যাণী বলছে কথাটা। কল্যাণীর উক্তি আমার নাম কল্যাণী। আবার কল্যাণীর উক্তি, তিনি এখানকার ডাক্তার, তাহার নাম শম্ভুনাথ সেন। কল্যাণীর আর একটা উক্তি আমি বিবাহ করিব না। কল্যাণীর উক্তি, মাতৃ আজ্ঞা। তারপর যদি শব্দার্থের কথা বলা হয়, এই গল্পে যেসব শব্দার্থ রয়েছে, এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে। গল্পের কথক চরিত্র অনুপমের আত্মসমালোচনা করা হয়েছে যে এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসাবে। পরিমাণ ও গুণ উভয় দিক দিয়েই যে তার জীবনটি নিতান্তই তুচ্ছ সে কথা এখানে ব্যক্ত করা হয়েছে। ফলের মতো গুটি, গুটি একসময় পূর্ণ ফলে পরিণত হয়, কিন্তু গুটি যদি ফলের মতো হয়, অর্থাৎ সে সারা জীবনে অপূর্ণই থেকে গেল বা অপরিপক্ক থেকে গেল, কিন্তু গুটি যদি ফলের মতো হয় তাহলে তার অসম্পূর্ণ সারবত্তা প্রকট হয়ে ওঠে। নিজের নিষ্ফলকে বোঝাতে অনুপমের ব্যবহৃত উপমা। মাকাল ফল, দেখতে সুন্দর অথচ ভেতরে দুর্গন্ধ শ্বাসযুক্ত, খাওয়ার অনুপযোগী ফল, বিশেষ অর্থে গুণহীন। অন্নপূর্ণা, অন্নে পরিপূর্ণা, দেবী দুর্গা। এখানে একটা দেবীর কথা বলা হয়েছে, দেবী দুর্গা। অন্নপূর্ণার 2টা ছেলে ছিল, গণেশ আর কার্তিক। গজানন, গজ হাতি আনঞ্জার গণেশ। আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। দেবী দুর্গার 2 পুত্র, অগ্রজ গণেশ আর অনুজ কার্তিকীয়। দুর্গার কোলে থাকা দেব সেনাপতি কার্তিকেয়কে বোঝানো হয়েছে, ব্যঙ্গার্থে প্রয়োগ। ফল্গু, ভারতের গয়া অঞ্চলের অন্তঃসলিলা নদী। নদীটির ওপরের অংশে বালির আস্তরণ, কিন্তু ভেতরে জলস্রোত প্রবাহিত। ফল্গুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। অনুপম তার মামার চরিত্র বৈশিষ্ট্য প্রসঙ্গে কথাটি বলেছে। সংসারের সমস্ত দায় দায়িত্ব পালনে তার ভূমিকা এখানে উপমার মাধ্যমে ব্যক্ত করা হয়েছে। গণ্ডূষ, একমুখ বা এককোষ জল। অন্তঃপুর, অন্দরমহল, ভেতর বাড়ি। স্বয়ংবরা, যে মেয়ে নিজেই স্বামী নির্বাচন করে। গুড়গুড়ি, আলবোলা, ফর্সি, দীর্ঘ নলযুক্ত হুকা বিশেষ। বাঁধা হুকা,
সাধারণ মানুষের ব্যবহার্য নারিকেল খোলে তৈরি ধূমপানের যন্ত্র বিশেষ। উমেদারি শব্দের অর্থ প্রার্থনা। চাকরির আশায় অন্যের কাছে ধরনা দেওয়া। অবকাশের মরুভূমি, আনন্দহীন প্রচুর অবসরকে বোঝানো হয়েছে। এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল। লক্ষ্মী ধন ও ঐশ্বর্যের দেবী, মঙ্গল ঘট তার প্রতীক। কল্যাণীদের বংশে একসময় লক্ষ্মীর কৃপায় ঐশ্বর্যের ঘট পূর্ণ ছিল। পশ্চিমে, এখানে ভারতের পশ্চিম অঞ্চলকে বোঝানো হয়েছে। আন্দামান দ্বীপ, ভারতীয় সীমানাভুক্ত বঙ্গোপসাগরের দ্বীপ বিশেষ। স্বদেশী আন্দোলনের যুগে রাজবন্দীদের নির্বাসন শাস্তি দিয়ে আন্দামানে পাঠানো হতো। কন্যাগর, কলকাতার নিকটস্থ একটি স্থান। মনু, বিধানকর্তা। শাস্ত্র প্রণেতা মুনি বিশেষ। মনু সংহিতা, মনু প্রণীত মানুষের আচরণবিধি সংক্রান্ত গ্রন্থ। প্রজাপতি, জীবের স্রষ্টা, ব্রহ্মা, ইনি বিয়ের দেবতা। পঞ্চস্বর, মদন দেবের ব্যবহার্য 5 ধরনের বাণ। কনসর্ট, নানা রকমের বাদ্যযন্ত্রের ঐকতান। শেখরা, স্বর্ণকার, সোনার অলঙ্কার প্রস্তুতকারক। বর্বর কোলাহলের মত্ত হস্তি দ্বারা সঙ্গীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করিয়া আমি তো বিবাহ বাড়িতে গিয়া উঠিলাম। এখানে অনুপমের কথা বলা হয়েছে। অনুপম নিজের বিবাহ যাত্রার পরিস্থিতির বর্ণনা সুরশূন্য বিকট কোলাহলের সঙ্গে সঙ্গীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত হওয়ার সাথে তুলনা করেছে। অভিষেক করা হয়েছে এমন। সওগাত, উপঢৌকন, ভেট, লোকবিদায়, পাওনা পরিশোধ। এখানে অনুষ্ঠানের শেষে পাওনাদারের পাওনা পরিশোধের কথা বলা হয়েছে। দেওয়া থোয়া, বিয়ের যৌতুক ও আনুষঙ্গিক খরচ বোঝাতে কথাটা বলা হয়েছে। মকর মুখ মোটা একখানা বালা, মকর বা কুমিরের মুখাকৃতি যুক্ত হাতে পরিধেয় অলঙ্কার বিশেষ। কোষ্ঠী পাথর, যে পাথর ঘষে সোনার খাঁটিত্ব পরীক্ষা করা হয়। ইয়াররিং, কানের দুল। দক্ষ যজ্ঞ, প্রজাপতির দক্ষ কর্তৃক অনুষ্ঠিত যজ্ঞ, যে যজ্ঞে পতিনিন্দা শুনে সতী দেহত্যাগ করেন। স্ত্রীর মৃত্যু সংবাদ শুনে শিব অনুচর সহ যজ্ঞস্থলে পৌঁছে যজ্ঞ ধ্বংস করে দেন এবং সতীর শব কাঁধে তুলে নিয়ে প্রলয় নৃত্যে মত্ত হন। এই প্রলয়কাণ্ড বা হট্টগোলকে বোঝানো হয়েছে, দক্ষ যজ্ঞকে। রওশন চৌকি, সানাই, ঢোল, কাশি, এই 3 বাদ্যযন্ত্রের সৃষ্ট ঐকতান বাদন। অব্র, এক ধরনের খনিজ ধাতু। অব্রের ঝাড়, অব্রের তৈরি ঝাড়বাতি। মহানির্বাণ, সব রকমের বন্ধন থেকে মুক্তি। কলি, পুরাণে বর্ণিত 4 যুগের শেষ যুগ হচ্ছে কলিযুগ বা কলিকাল বলা হয়। কলিতে 4 পোয়া হইয়া আসিল। কলিকাল পরিপূর্ণ রূপে আত্মপ্রকাশ করল। পাকযন্ত্র, পাকস্থলী। প্রদোষ, সন্ধ্যা। একচক্ষু লণ্ঠন, একদিকে খোলা 3 দিকে ঢাকা বিশেষ ধরনের লণ্ঠন, যা রেলপথের সংকেত দেখানোর কাজে ব্যবহৃত হয়। মৃদঙ্গ, মাটির খোলে দুপাশে চামড়া লাগানো এক ধরনের বাদ্যযন্ত্র। গাড়ি লোহার মৃদঙ্গে তাল দিতে দিতে চলিল। চলন্ত রেলগাড়ির অবিরাম ধাতব ধ্বনি বোঝানো হয়েছে। ধুয়া, গানের যে অংশ দোহররা বারবার পরিবেশন করে। জরিমা, আড়ষ্টতা, জড়ত্ব। মঞ্জরি, কিশলয়যুক্ত কচি ডাল, মুকুল। একপত্তন, এক প্রস্থ। কানপুর, ভারতের একটি শহর। তারপরে বুঝিলাম মাতৃভূমি আছে। কল্যাণী যে দেশ মাতৃকায় সেবায় আত্মনিয়োগ করেছে, অনুপমের এই আত্মলব্ধি এখানে প্রকাশিত। তারপর আরও কিছু যদি শব্দার্থ পড়া হয় তাহলে জন্মান্তর, অন্য জন্ম, নিমেষ, পলক ফেলতে যেটুকু সময় প্রয়োজন, মুহূর্তকাল, অতি অল্প সময়। ঝঞ্ঝাট, অশান্তি, হাঙ্গামা, ঝামেলা। কসুর, ত্রুটি, অপরাধ, অন্যায়।
পল্লব গাছের নতুন পাতা কিশলয়। মহার্ঘ অতি মূল্যবান দুর্মূল্য। আট দৃঢ় শক্ত। অনর্গল একটানা। নিতান্ত খুব অতিশয়। নির্জীব প্রাণশূন্য জীবনহীন। বিস্তর অনেক ঢের প্রচুর। মত্ত নেশাগ্রস্ত মাতাল। হস্তি হাতি গজ করি। সংকুলান পর্যাপ্ত চাহিদানুগ। স্মিত হাস্য অল্প হাসি সামান্য হাসি। গদগদ অব্যক্ত কণ্ঠধ্বনিবাচক ভাবের প্রাবল্যজনিত কণ্ঠস্বর। আবেগের আতিশয্য। এস্পার ওস্পার মীমাংসা। মকর ঘড়িয়াল গঙ্গা দেবীর বাহন কুমির। পরখ পরীক্ষা বিচার যাচাই। সম্ভোগ উপভোগ। লগ্ন শুভ সময় রাশির উদয়কাল। আড়ম্বর শান শওকত জাঁকজমক। মূর্তিমতী দেহধারী আকৃতি বিশেষ স্ত্রীবাচক শব্দ। আফসোস অনুশোচনা পরিতাপ অনুতাপ। হিতৈষী হিত সাধনে ইচ্ছুক বা কল্যাণ করতে ইচ্ছুক। বিষম দুঃসহ দারুণ অতিশয়। জব্দ দমিত অপদস্থ নাকাল লাঞ্ছিত। নিরালা নির্জন নিভৃতি জনশূন্য পুলক রোমাঞ্চ শিহরণ কম্পন। বিমর্ষ অসহায় বিষণ্ণ দুঃখিত। শুভ্র সাদা ধবল শ্বেত নির্মল। ম্লান মলিন ক্ষীণ ক্লান্ত। অফুরান শেষ হচ্ছে না এমন। তোরঙ্গ পেটরা লোহার তৈরি বড় বাক্স। অনির্বচনীয় অবর্ণনীয় বর্ণনার অসাধ্য। ক্ষুব্ধ বিচলিত ব্যাকুল চঞ্চল। যোজনা যোগ করা উদ্ভাসিত আলোকিত দীপ্ত। শিওর শয়নকারীর মাথার দিক নিকটবর্তী। চলিষ্ণুতা গতিশীলতা চাঞ্চল্য সচলতা। মাতৃ আজ্ঞা মায়ের আদেশ। মাতুল মামা মায়ের ভাই। ব্রত ধর্মানুষ্ঠান নিয়ম সংযম পাপক্ষয় ও পুণ্য লাভের ইচ্ছায় অনুষ্ঠিত ধর্মকার্য।